মন খারাপ করিস না তুই, সব ঠিক হয়ে যাবে। চল পাহাড়ের কাছে গিয়ে ঝর্ণা দেখে আসি, মনও ভালো হয়ে যাবে। বন্যাও খুশি হয়ে বলল, হুম, আপু চলেন। আমি আর কি বলবো, ওদের সাথে তো যেতেই হবে, একা একা মন খারাপ করে লাভ আছে। প্রায় আধা ঘন্টা পর আমার গন্তব্যস্থানে চলে গেলাম। ওখানে বসলো জন্য ছোট ছোট চেয়ার আছে। আমরা তিনজনে বসে বসে ঝর্ণার পানি দেখতে লাগলাম। এর মাঝে আপু বলে উঠলো। ভাই, আমি আপুর দিকে মুখ ফিরিয়ে বললাম, বলো আপু। এই সময় বলতে চাচ্ছিলাম না কথাটা, কিন্তু কি আর করব, বলতেই হবে। শোন, তো দুলাভাই চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব রিয়ার বিয়ে দিয়ে দিতে। এ নিয়ে কথাও হয়েছে। আর শুনছি 2-3 দিনের ভিতরে ওরা বিয়ের ব্যাপারে কথা বলবে। বন্যা তাড়াতাড়ি আপুকে চুপ করে বলল, তোমার মাথা খারাপ হয়েছে আপু? ওর এমনি মন খারাপ, আবার এর মাঝে এসব বলছো কেন? আপু আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে বলল, ভাই, আমাকে মাফ করে দিস। আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। আমি আপুর কথা শুনে একটা হাসি দিয়ে বললাম, আরে পাগলি বোন, তুই মাপ চাস কেন? তুই কি এখন আর আগের মতো আসোস? এখন তোর একটা আলাদা সংসার আছে, সব কিছু চিন্তা ভাবনা করে করতে হয় তোকে। ভুল তো আমি করছি, কিন্তু বিশ্বাস করবন, ওকে দেখে আমি ঠিক থাকতে পারি নাই। কিভাবে যে কি হয়ে গেল আমি বলতেও পারি না। পরে আমি নিজে নিজেই চিন্তা করে দেখছি আমি কি করছি। এই ভুল থেকে যে ওর উপর আমার একটা মায়া জন্ম নেবে আমি জানতাম না। এতটা পরিমাণে আমি ওকে ভালোবাসি যা বলার বাইরে। আমি এই দেশেই আর আসতাম না, লন্ডনেই থাকতাম, কিন্তু রিয়ার ভালোবাসে আমাকে এখানে টেনে নিয়ে আসছে। বর্ণা সব শুনে মন খারাপ করে বলল, এই পৃথিবীতে একটা নিয়ম চালু আছে, তুই যাকে এতটা পরিমাণে ভালোবাসিস তাকে তুই পাবি না। আর যে তোরে আড়াল থেকে এতটা পরিমাণে ভালোবাসে, সেই ভালোবাসা তুই গ্রহণ করবি না। এটাই হলো দুনিয়ার নিয়ম। কিছু কিছু ভালোবাসা গোপনেই কুরবানি দিতে হয়। আমি আর বসে থাকতে পারলাম না, দাঁড়িয়ে থেকে উপরের দিকে তাকে বললাম, কপালে যা আছে তাই হবে। তবে শেষে শুধু এটুকুই বলতে পারি, আমি রিয়াকে অনেক ভালোবাসি। আপু হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছে, আমরা দুজন দাঁড়িয়ে আছি। হঠাৎ করে বন্যা বলে উঠলো, লাদেন, তুই যদি বলিস আমি রিয়ার বয়ফ্রেন্ডকে সরিয়ে দিতে পারি। না তার করা লাগবে না, ওর মন যায় চা তাই করুক। আমি তো সব কিছু গোপনে গোপনে করব, এই নিয়ে এত চিন্তা করি না। তবে এটা শুনে রাখো, ভালোবাসা সত্যি হলে কখনোই সেই ভালোবাসা বিফলে যায় না। চলো সামনে যাই, দেখি আপু কই গেল। হুম, চল। আচ্ছা লাদেন, তুই তাদের বাসায় আমাকে পাঠালি কেন? আবার তুই থাকিস রিয়াদের বাসায়। আমাকে বললি তাদের বাসায় থাকতে, এর কারণটা কি? এত তাড়াহুড়ো করিস না, সব আস্তে আস্তেই জানতে পারবে। তোর মনে কি নিয়ে ঘুরিস তুই নিজেই ভালো জানিস। আমি হাত দিয়ে ইশারা করে বললাম, ওই তো আপু, চল দেখি পাহাড়ের কিনায় কি করছে। বন্যা ভয় পেয়ে বলল, যদি আপু পড়ে যায়? ধর কিছু হবে না, কত কত পোলাপান আছে এখানে দেখলি। আমি আপুর কাছে গিয়ে বললাম, আপু তুই একা একা এখানে কি করিস নি আমাদের রেখে? আপু আমার দিকে তাকিয়ে বলল, তোরা চলে এলি? দেখ দেখ, পাহাড়ের দৃশ্যটা সেই না? আমার অনেক ভালো লাগছে। এর মাঝে বন্যা বলে উঠল, সামনে যে ঝর্ণা বয়ে যাচ্ছে তার কোনো খেয়াল আছে? আর 2 পা সামনে গেলেই খেলা খতম। আপু বন্যাকে টেনে নিয়ে বলে উঠল, এত ভয় পাচ্ছ কেন? তোমরা তো অনেক বড় শহরের মেয়ে, তাও এত ভয় পাও কেন? হুম? আমি শুধু চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছি। আমরা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে একটু সামনে গেলে একেবারে তাকে খুঁজে পাওয়া যাবে না। ঝর্ণার পানিতে ভেসে ভেসে যে কই নিয়ে যাবে তার কোনো হিসেব নেই। মনে মনে একটু ভয়ও হচ্ছে, তবে মনের ভিতরে একটু সাহস রাখলাম। আসলে এখানে কখনো আসা হয় নাই আমার, আর এভাবে কাছ থেকে কখনো ঝর্ণাও দেখা হয় নাই। ধপ করে পেছন থেকে আপুকে ভয় দেখে বলে উঠলো কেউ। ফেলে দিব নাকি ভাবি? পেছনে তাকে দেখে রিয়া এখানে চলে আসছে। আপু রিয়াকে উদ্দেশ্য করে বলল, ভয় দেখানো হচ্ছে আমাকে, কিন্তু আমি ভয় পাই না। রিয়া আপুর হাত ধরে বলল, আরে না ভাবি, এমনি মজা করলাম আর কি আপনার সাথে। হঠাৎ রিয়া আমার দিকে তাকিয়ে বলল, আরে লাদেন যে, তোমার তো আজকাল খবরই পাওয়া যায় না। মাঝে মাঝে বুঝি না তুমি কি আমার বডিগার্ড নাকি অন্য কারোর। সেই আসছো থেকে একদিন আমার সাথে ছিলে, আর তো চোখেই দেখলাম না। তোমার শরীরে এত আঘাত কেন? কিভাবে কি হয়েছে? আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, সরি ম্যাম, আসলে কি বলবো, আপনাকে বলে বোঝাতে পারবো না। মানুষ আমার পিছনে পড়ে আছে আমাকে মারার জন্য, বুঝি না কার কি ক্ষতি করেছে আমি। রিয়া আমার কথা শুনে চুপ হয়ে গেল, আর কিছু বললো না। আপুকে একটা চকলেট বের করে দিয়ে বলল, ভাবি, চকলেট খাবে? আপু খুশি মনে চকলেট হাতে নিয়ে বলল, কি ব্যাপার রিয়া, আজকে তোকে অনেক খুশি খুশি লাগছে। আর
হঠাৎ আমাকে চকলেট দিচ্ছ কেন? কোনো বিষয় আছে নাকি? আসলেই ভাবি, হয়েছে কি, কালকে সাইমনের সাথে কক্সবাজার ঘুরতে যাব, আর এই জন্য আমি অনেক খুশি। এই চকলেট সাইমন আমাকে দিচ্ছিল, আর এখন আমার চকলেট খাবার মুড নাই, তাই তোমাকে দিলাম, নাও। রিয়া হাসি দিয়ে বলল। আমি চোখ গরম করে আপুর দিকে তাকাতেই আপু চকলেট নিচে ফেলে দিয়ে ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বলল। কি রে ভাই, তোর হঠাৎ কি হয়েছে? আমি আবার চুপ করে উপর দিকে তাকিয়ে বললাম, কিছু না আপু। পাশ থেকে বন্যা আপুকে বলে উঠলো। আপু তুমি জানো না ওর মন খারাপ, তাও কেন এমন করছো? কেন মন খারাপ জানতে পারি? পাহাড়ের একেবারে কিনায় যেতে যেতে রিয়া কথাটা বলল। আমি রিয়াকে শুকিয়ে বললাম, কাছের মানুষ কষ্ট দিয়েছে, এই জন্য মন খারাপ। ও মা, তোমার আবার কাছের মানুষ আছে? আগে তো জানতাম না। আমি তাড়াতাড়ি রিয়ার কাছে গিয়ে বললাম, ম্যাম পড়ে যাবেন, এত কাছে যাবেন না। রিয়া আমার কথা না শুনে সামনের দিকে পা বাড়িয়ে পানি ছোঁয়ার চেষ্টা করছে। এবার আপু রিয়াকে ডাক দিয়ে বলল। কি করছো রিয়া? তোমার মাথা খারাপ হয়েছে? কখন যে পা পিছলে পড়ে যাও তার কোনো গ্যারান্টি আছে? রিয়া কারো কথায় পাত্তা না দিয়ে ঝর্ণার পানি পা দিয়ে ছুটতে লাগলো। আশেপাশে সবাই না করছে এত কাছে যাওয়ার জন্য, কিন্তু রিয়ার সেদিকে কোনো নজর নাই। বন্যা আমার দিকে তাকিয়ে বলল। ভাই তুই চলে আয়, এই মেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছে, বুঝতে পারছি। কখন যে পড়ে যাবে সেটা চিন্তা করছে, ওর ফাঁদে তুই পা দিস না। আমি বন্যার কথার উত্তর দিয়ে বললাম, যার কাছে আমার বেঁচে থাকার ওষুধ আছে আমি তো তার কাছেই থাকবো। হঠাৎ রিয়া আমার হাত ধরে বলল। তোমার এখান থেকে চলে যাওয়া উচিত, আর এখানে আসার জন্য সাহসের দরকার, যা সবার ভিতরে থাকে না। আমি হাসতে হাসতে বললাম, এত সাহস দেখাতে গিয়ে আবার নিচে পড়ে যায় না, নইলে আপনার ভাই আমাকে উপরে পাঠিয়ে দেবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যে রিয়া ফিরে চলে আসবে, ওর পায়ে ছিল হিলের জুতা। রিয়া পিছনে ফিরে হাঁটা দিতেই এক পা পিছলে যেই পড়ে যাবে, তখন আমাকে জোরে ডাক দিয়ে বলল। তানজিম, আমাকে ধরো। কিন্তু আমি পিছনে ফিরে তাকাতেই দেখি রিয়া নিচে পড়ে যাচ্ছে। আপু দূর থেকে চিৎকার দিয়ে বলল। রিয়া, চোখের পলক পড়ার আগে রিয়া নিচে পড়ে গেল। আমি আর দাঁড়িয়ে আছি কেন? যার জন্য আজও বেঁচে আছি তাকে ছাড়া আমি কীভাবে বেঁচে থাকবো? যে আমার সব কিছু, আমিও আর কোনো কিছু চিন্তা না করে লাভ দেওয়ার আগে আপুকে আর বন্যাকে উদ্দেশ্য করে বললাম, ভালো থাকিস, আর আমার জন্য এত চিন্তা করিস না। বলছি না, রিয়া যেখানে আমিও সেখানে। হাত মিলিয়ে চোখ বন্ধ করে দিলাম এক লাফ। শুধু একটা শব্দ কানে আসলো। ভাই তুই এমনটা করিস না, আমার কসম লাগে তোর। হয়তো আপু এই কথাটা বললো আমাকে, তবে বন্যাকে দৌড় দিতে দেখলাম আমার দিকে। আর সেই সময় আপু ওকে পেছন থেকে আটকে দিল, যেন আমার মতো ভুল না করে। ঝর্ণার পানি যে এতটা স্পিড আমি আগে সেটা জানতাম না। মুহূর্তের মাঝে এমনভাবে নিয়ে যাচ্ছে কি বলবো, নিজেকে আর ধরে রাখতে পারছি না যেন। কিন্তু যতটা সম্ভব বাঁচার চেষ্টা করছি, আর চোখ দিয়ে আশেপাশে রিয়াকে খোঁজার চেষ্টা করছি, কিন্তু দেখতে পারছি না। যেতে যেতে কোথাও যে চলে আসছি নিজেও জানি না। শরীরের শক্তি অনেকটাই কমে আসছে। ঝর্ণার পানির গতিও এখন আর তেমন নেই। তবে রিয়াকে দেখতে পাচ্ছি না। পানির মাঝে কান্না করার ইচ্ছে করছে, কিন্তু পারছি না। হঠাৎ আমার থেকে অনেকটা দূরে কিছু একটা দেখতে পেলাম। তাড়াতাড়ি তার কাছে যেতে লাগলাম। গিয়ে দেখি এটা আর কেউ না, রিয়া পানির উপর ভেসে ভেসে চলছে। আমি কোনো কিছু চিন্তা না করে ওকে ধরে আশেপাশে তাকে দেখতে লাগলাম, কোথাও উঠে দাঁড়ানো যায় কিনা। অনেকক্ষণ ধরে রিয়ার জ্ঞান হারা। ওর যদি কিছু হয়ে যায় আমি শেষ। না, না, ওকে কিছু হতে দেওয়া যাবে না। ওই তো আমাদের সামনে আবার পাহাড়ের মতো কিছু দেখা যায়। রিয়াকে এক হাত দিয়ে টেনে টেনে সেখানে নিয়ে যাচ্ছি। আসলেই আমার সাঁতার শেখা হয়েছে ছোট থাকতে। আম্মুর সাথে যখন গ্রামে যেতাম তখন সাঁতার শিখছি, আর আজকে সেটারই কাজে এলো। পাহাড়ের কিনারে এসে রিয়াকে নিয়ে উপরে উঠলাম। তাড়াতাড়ি ওকে নিচে রেখে পেট ঝাঁকিয়ে পানি বের করতে লাগলাম। পানি ঠিকই বের হচ্ছে, কিন্তু রিয়ার কোনো হুঁশ জ্ঞান আসছে না। যত সময় যাচ্ছে আমার বুকের কম্পন বেড়েই যাচ্ছে। একমাত্র রিয়াই আমার সব কিছু। ও যদি হারিয়ে যায় আমি কী নিয়ে বেঁচে থাকবো? ছোটো থাকতে মুভিতে দেখছি কেউ পানিতে পড়লে তার মুখে মুখ লাগিয়ে নাকি শ্বাস দিতে হয়, তাহলে জ্ঞান ফিরে। রিয়ার দিকে একবার তাকে দেখলাম, কি মায়াবী চেহারা। আসলে সত্যি এই মেয়ের জন্য আমি সব কিছুই করতে পারি। এবার আমার মুখ রিয়ার মুখে লাগিয়ে ওকে শ্বাস দিতে লাগলাম। কি যে বলবো, এমন একটা অনুভূতি হয়েছে আমার বলার বাইরে। মুখে মুখ লাগিয়ে শ্বাস দিলাম, তাও রিয়ার কোনো খোঁজ খবর পেলাম না। এবার আমি ওকে ডাকতে লাগলাম, তাও ওর কোনো খবর নেই। এখন আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। রিয়াকে কান্না করতে করতে ডাকছি, হ্যাঁ রিয়া তুমি ওঠো না। কাছের মানুষ হারানোর অনুভূতিটা অনেক কষ্টের, কি বলবো আপনাদের। এখানে আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না, সব কিছু একদম জনশূন্য মনে হচ্ছে। আমার এখন এটা মনে হচ্ছে এখানে শুধু আমি আর রিয়া ছাড়া কেউই নেই। আবার রিয়ার মুখে মুখ লাগিয়ে জোরে শব্দ করলাম,
তবে এবার আমি ওকে শ্বাস প্রশ্বাস নিতে দেখালাম। রিয়াকে নিঃশ্বাস নিতে দেখা আমার ভেতরে আবার নতুন করে প্রাণ ফিরে এলো। রিয়া যে বেঁচে যাবে এটা এখন আশা করতে পারি, তবে ওর ঠান্ডায় জমে গেছে। রিয়াকে এখানে একা রেখে পাহাড়ের কাছে গিয়ে দেখতে লাগলাম এখানে কিছু আছে নাকি। কিন্তু না, কোনো কিছুই নাই। এখানে সব কিছু একদম শূন্য। পাহাড়ের উপরে উঠে তাকিয়ে এমনটা হলো মনে নাই আমার বেঁচে থাকার ইচ্ছাই মরে গেছে। সব কিছু একদম মরুভূমি, আশেপাশে শুধু বালু আর বালু, এছাড়া এখানে কিছুই নেই। পকেটে হাত দিয়ে দেখি মোবাইল, মানি ব্যাগ সব কিছু একদম ভিজে নষ্ট হয়ে গেছে। হতাশ হয়ে আবার রিয়ার কাছে ফিরে আসলাম। একটু পর পর ওকে আমি মুখ লাগিয়ে শব্দ দিচ্ছি যেন ও বেঁচে যায়। দেখতে দেখতে রাত হয়ে গেল। শরীরটা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে দাঁড়ানোর মতো শক্তি আর খুঁজে পাচ্ছি না। তাও রিয়াকে বুকের মাঝে জড়িয়ে রাখছি। মরলে একসাথে মরবো, আর বাঁচলে একসাথেই বাঁচবো। এরই নাম হয়তো ভালোবাসা। একটা গান আছে না, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। আমি ওকে জীবনে ভুলতে পারবো না, বেঁচে থেকেই বা মারা যাই। হঠাৎ করে বুকের মাঝে কিছু নড়াচড় শব্দ শুনতে পেলাম। তাড়াতাড়ি রিয়ার দিকে তাকিয়ে দেখি ওর চোখ খুলছে। আমি তাকাতেই ওর চোখের উপর আমার নজর পড়লো। তাড়াতাড়ি করে আমি রিয়াকে ছেড়ে দিয়ে বললাম, ম্যাম আপনার জ্ঞান ফিরেছে? আমার থেকে সারা পেয়ে রিয়া বলে উঠলো, আমরা এখন কোথায় আছি? আর তুমি বা এখানে কেন? আমি না নিচে একা পড়ছিলাম, কিন্তু তুমি এখানে এলে কিভাবে? আমি মন খারাপ করে বললাম, আপনাকে বাঁচাতে আমি নিচে লাফ দিয়েছি। যেখানে আপনি সেখানে আমি, আর আমার চোখের সামনে তো আপনাকে আমি মরে যেতে দিতে পারি না। তাই বলে তুমি নিচে লাফ দিয়েছো? হ্যাঁ ম্যাম, এছাড়া আমার কাছে অন্য কোনো উপায়ও ছিল না। রিয়া কান্না কান্না সুরে বলল, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব এর ভাষা খুঁজে পাচ্ছি না। জানো, আমি যখন নিচে পড়ছিলাম তখন আমার কারোর কথা মনে হয় নাই, কিন্তু অবাক করার বিষয়, তখন আমার চোখের সামনে লাদেনের মুখটা ভেসে উঠছিল। আমি এটা বুঝলাম না, এতদিন পর ওকে কেনই বা আমি দেখলাম। আমি জানতাম আমি মারা যাব, ভাবছিলাম বাঁচতে পারবো না, কিন্তু তোমার কারণেই বেঁচে গেলাম। আমি এখন বুঝতে পারছি সেই দিন লাদেনকে আমার একা একা রেখে যাওয়া উচিত হয় নাই। মনে মনে বললাম, কেবলমাত্র তো শুরু। তবে এখান থেকে যদি বেঁচে বাসায় ফিরতে পারি, আমি নিশ্চিত তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবেই না। রিয়া আমার হুঁশ ভাঙিয়ে বলল, আমরা এখন কোথায় আছি? আমি ভাঙা ভাঙা সুরে বললাম, আর বলিয়েন না ম্যাম, ভেসে ভেসে এমন জায়গায় চলে আসছি কোথাও কোনো কিছু নেই। সব জায়গা একদম জনশূন্য হয়ে আছে। সাঁতার কেটে এখানে আপনাকে নিয়ে আসতে আসতে আমার শরীরের শক্তিটুকুও কমে গেছে। এখন যে এখান থেকে উঠবো তারও শক্তিটুকু নেই আমার ভিতরে। রিয়া ওর ঠোঁটে হাত দিয়ে বলল, আমার ঠোঁটগুলো এমন কষালোর মতো হয়ে গেল কেন? পানিতে ছিলাম, এমন কষালোর তো জীবনেও হবে না। আমি লজ্জা পেয়ে বললাম, আপনাকে বাঁচাতে সারাদিন আমার মুখ দিয়ে। রিয়া আমাকে চুপ করে দিয়ে বলল, তাই বলে তুমি এটা করবে? সরি ম্যাম, এছাড়া আপনাকে আমি বাঁচাতে পারতাম না, আর তেমন কোনো উপায়ও ছিল না আমার কাছে। রিয়া আবার মন খারাপ করে আমার পাশে বসে বলল, তোমার না একটা পরিবার আছে? আমার জন্য তো মরতে বসছিলে। জানেন ম্যাম, কিছু কিছু মানুষের জন্য নিজের জীবনটাও বিলিয়ে দিতে কোনো আফসোস থাকে না। থাক, এসব কথা বাদ দেন, আপনি বুঝবেন না। আচ্ছা চলো সামনে গিয়ে দেখি কি আছে কপালে। আমি দাঁতে না পেরে বললাম, ম্যাম আমাকে একটু ধরেন। রিয়ার হাত ধরে আমি উঠে দাঁড়ালাম। যেতে যেতে রিয়া বলে উঠল, এই চাঁদের আলো মনে হচ্ছে যেন আজকে আমি এই প্রথমবার কাছ থেকে দেখতে পেরেছি। অনেক ভালো লাগছে আমার। রিয়ার সাথে আমিও বলে উঠলাম, ম্যাম একদম ঠিক কথা বলেছেন, আমার অনেক ভালো লাগছে। রিয়া মন খারাপ করে বলল, তবে আজকের দিনে আমার পাশে সাইমন থাকলে খুব খুশি হতাম। আমি আবার রিয়াকে প্রশ্ন করলাম, সাইমন থাকলে আপনাকে যখন নিচে পড়তে দেখতো তখন কি সেও লাভ দিত? এটা বলতে রিয়া মুখ কালো করে ফেললো। ওর মুখে কোনো কথা নাই, চুপ করে সামনের দিকে হাঁটতে লাগলো আমাকে নিয়ে। আর হঠাৎ করে বলে উঠলো, সবাই তো আর তোমার মতো হতে পারে না। পাহাড়টা এতটা উঁচু তো নয়, উঠতে বেশি কষ্ট হয় নাই। রিয়ার আমি পাহাড়ের উপর উঠলাম। নিচে তাকে রিয়া মাটিতে বসে পড়লো। আমি ওর কাছে বসে বললাম, কি হয়েছে হঠাৎ ম্যাম আপনার? আমরা বুঝি আর বাঁচতে পারবো না, কোথাও কিছু নেই, সব খানের জল শূন্য। কি খেয়ে বেঁচে থাকবো, আর কোথায় বা যাবো আমরা? আমাদের গন্তব্যের ঠিকানা ছিল অজানা, আর এখন কোথায় যাব বা কীভাবে বেঁচে থাকবো সেটাও আমাদের অজানা। তবে এখন এটা বলতে পারি ম্যাম, আমাদের বাঁচার জন্য লড়াই করতে হবে, যেটাকে বলে বেঁচে থাকার লড়াই।
রিয়া আবার দাঁড়িয়ে বলল, হুম, তাই তো দেখতে পাচ্ছি। মনে হয় তাই করতে হবে। তবে তুমি আমাকে আর ম্যাম বলবে না, আমার নাম ধরে ডাকতে পারো। এখানে তো আর তেমন কেউ নাই, শুধু তুমি আর আমি। কিন্তু আমি কিভাবে আপনার নাম ধরে রাখবো? এটা তো হয় না। আপনি কই আর আমি কই? আমার জন্য কোনো কিছু চিন্তা না করে নিজের লাভ দিয়েছো আমাকে বাঁচাতে, এটাই তো অনেক। তোমাকে বন্ধু বানানো বলতে পারো আমার জন্য ভাগ্যের বিষয়। আজকে বিপদে পড়েছেন দেখে এই জন্য আমাকে বন্ধুর অফার দিচ্ছেন, তাই না? রিয়া আমার দিকে তাকিয়ে বলল, আমি এমনটা ভাবি নাই যে আমার জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে সে আমাকে ম্যাম বলবে। এটা তো কখনোই হতে পারে না। আচ্ছা এসব বাদ দেন। আশেপাশে তাকিয়ে দেখেন তো খাবারের মতো কিছু আছে কিনা। রিয়া আমাকে হাত দিয়ে ধরে বলল, চলো একসাথে খোঁজাখুঁজি করি, আমারও অনেক খিদে পেয়েছে। হঠাৎ দূরে একটা পেয়ারা গাছ দেখতে পেলাম, অনেক বড় বড় আছে পেয়ারাগুলো। গাছের নিচে গিয়ে বললাম, এখন তাহলে কি করবেন ম্যাম? আমি তো গাছে উঠতে পারবো না, শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে। রিয়া রেগে বলল, আবার ম্যাম? আচ্ছা সরি রিয়া, হয়েছে। রিয়া খুশি হয়ে বলল, হয়েছে মানে দৌড়াবে? আচ্ছা, তুমি আমাকে সাহায্য করো, আমি গাছে উঠছি। পারবে তুমি রিয়া? রিয়া আমার দিকে মুখ ফিরিয়ে বলল, অবশ্যই পারবো, জীবন যুদ্ধে বাঁচতে হবে না? আমি রিয়াকে কিছু সাহায্য করলাম আর রিয়াকে গাছে উঠে পেয়ারা পাড়তে লাগলো। অনেকগুলো পেয়ারা পেরে রিয়া আবার নিচে নেমে বলল, আজকে রাতের জন্য চলবে না। রাতটা চলে যাবে। এখানে তো আর তেমন কিছু নেই ঘুমানোর মতো, চলো ওই গাছে নিচে গিয়ে বসি। আমি রিয়ার কথা শুনে ওর সাথে গিয়ে বসলাম। রিয়া আমার থেকে বেশ কিছুটা দূরত্ব রেখেই বসলো। খেতে খেতে রিয়া বলল, এমন একটা পরিস্থিতিতে যে পড়বো কখনো ভাবিই নাই। ছোট থাকতে একটা মুভি দেখতাম, দেবের। দেবও কিন্তু নায়িকা নিয়ে এভাবে ফেঁসে গেছিল, মনে আছে? মুভির নামটা মনে পড়ছে না। আমার মনে আছে মুভির নাম রংবাজ। এই মুভিটা আমিও দেখেছি, তবে এখানে আপনি নায়িকা আর আমি বডিগার্ড। মনে মনে বললাম, আমি তো তোমার নায়ক। রিয়া আমাকে মন খারাপ করতে না বললো আর বলল, তুমি তো আজ থেকে আমার বন্ধুই। হুম। খাওয়া দাওয়া শেষে রিয়া বলে উঠলো, এখন একটু ভালো লাগছে, তাই না? ম্যাম অনেকটাই ভালো লাগছে। তাহলে এখন একটু ঘুমোতে চেষ্টা করি, কি বলো? তাই তো করতে হবে। রিয়া একপাশে ওড়নার নিচে বিছিয়ে শুয়ে পড়লো আর আমি গাছে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করছি। ঘুমানোর আগে রিয়ার চোখে আমার চোখ পড়লো আর ও ইশারা করে বুঝিয়ে দিল অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। চোখ বন্ধ করে চিন্তা করছি রিয়ার সাথে এভাবে এত কাছাকাছি আমি চলে আসবো তা কখনো চিন্তাও করি নাই। আর ওকে যে এতটা কাছে পাবো এটাও জানতাম না। মুচকে একটা হাসি দিয়ে বললাম, যা হয়েছে খুব ভালোই হয়েছে। সকালে ঘুম ভাঙলো তখন আমার এমনটা মনে হচ্ছে যেন আমি আমার নরম কিছুর উপর শুয়ে আছি। হাত দিয়ে ঘুম ঘুম চোখে বোঝার চেষ্টা করছি আমি এখন কই আছি। কিন্তু অবাক করা বিষয়, একটা মানুষের মুখের ওপর গিয়ে হাত পড়লো। এটা মেয়ে নাকি ছেলে সেটাই বুঝতে পারছি না। তবে এখানে তো আমি আর রিয়া ছাড়া কেউ নেই। আচমকা আওয়াজ এলো, তুই আমার উপর থেকে উঠবি নাকি আরো ঘুমাবি? আরে যা, এই কর্ণটা তো দেখি রিয়ার। তাড়াতাড়ি লাফ দিয়ে উঠে পড়লাম। রিয়া শোয়া থেকে উঠে বলল, জীবনে কত শুনলাম ছেলেদের বুকে নাকি মেয়েরা ঘুমায়, তবে আজ এই প্রথম দেখলাম কোনো ছেলে মেয়ের বুকের ওপর মাথা রেখে ঘুমাতে, তাও আবার আমার এই বুকের ওপর। বাবা! আমি মাথা নিচু করে বললাম, আসলে আমি অনেক সরি। গাছের উপর হেলান দিয়ে শুয়েছিলাম তো, তাই কখন যে নিচে পড়েছি তো বলতে গিয়েও আটকে গেলাম। বললেই নিজের কপালে নিজেই কুড়ুল দেওয়া হবে, তাই আর বললাম না। রিয়া আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে বলল, থাক, আর মিথ্যে কথা বলতে হবে না। রাগ করছেন নাকি আপনি ম্যাডাম? সত্যি তখন আমি কিছু বলতে পারিনি। ঘুমের মধ্যে কিছু কি অনুভব করা যায় বলেন? রিয়া আমার দিকে ফিরে বলল, আবার আমাকে ম্যাডাম বলা হচ্ছে? আরে মাঝে মাঝে মনে থাকে না, তবে এখন থেকে মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে রিয়া। রিয়া মুসকে হাসি দিয়ে বলল, হুম, এখন ঠিক আছে। তাহলে মিস রিয়া আপনি কি আমার উপর রাগ করছেন? রিয়া আমার মুখের উপর কিছুক্ষণ তাকিয়ে থেকে কি যেন একটা চিন্তা করে বলল, তোমার মুখে মায়াবী একটা ভাব আছে, হুদাই বাকি তোমার জন্য পাগল হয় নাই। আমিও মজা করে বললাম, আপনি আবার আমার প্রেমে পড়ে যান না। রিয়া আমার চুল টান দিয়ে বলল,
মজা করা হচ্ছে আমার সাথে? আমার জন্য সাইমন আছে, ও আমার দুনিয়ায়, আর ও আমার সব কিছু। ভালো ভালো, সামনে এগিয়ে যান। আর আমি আস্তে করে বললাম, আমি বেঁচে থাকতে সাইমন তোর কীভাবে হয় সেটাও আমি দেখি। এখানে আর এভাবে থাকা যাবে না, আমাদের রাস্তা খুঁজে বের করতে হবে, নইলে এখানে এভাবেই আমরা মারা যাব। তুমি ঠিকই বলেছো রিয়া, কিন্তু আমি তো আশেপাশে বালুচরার কিছু দেখতে পারছি না। রিয়া সামনের দিকে হাঁটতে হাঁটতে বললো, চেষ্টা করলেই উপায় হয়, তাছাড়া এখানে থেকে মরতে পারবো না। রিয়ার পিছনে পিছনে আমিও যেতে যেতে বললাম, তাহলে আমাদের গন্তব্যের স্থান কোথায় হবে? রিয়া আমার কথা শুনে দাঁড়িয়ে বলল, যেখানে জীবন নিয়ে যায় সেখানেই যাব, তার আগে সাথে করে কিছু পেয়ারা নিয়ে যাই, খিদে পেলে এটাই খেতে হবে। আমি আগে জানতাম না মেয়েদের মাথায় যে এত বুদ্ধি থাকে। বুদ্ধি আমার অনেক আছে, সেগুলো পরে কাজে লাগাবো, তবে এখন তোর গেঞ্জি খুল। রিয়ার কথা শুনে আমি তাড়াতাড়ি শরীরে হাত দিয়ে ঢেকে বললাম, নজর ঠিক করেন আগে ম্যাডাম। রিয়া ঠাস করে একটা চর দিয়ে বলল, সব সময় উল্টাপাল্টা চিন্তা। হুম, এখানে সাথে করে কোনো ব্যাগ নিয়ে আসছি আমরা, যে সাথে করে কিছু পেয়ারা নিয়ে যাব, এই জন্য ব্যাগ হিসেবে তোর গেঞ্জি ব্যবহার করতে হবে। আমি পাবো না বাবা, খালি গায়ে থাকবো, তাও আবার একটা মেয়ের সামনে, এটা হতে পারে না। রিয়া রেগে বলল, দেখ, মেজাজ গরম করবি না আমার, এমনিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। এক তো সকালে এক কাহিনী করলি, কিছু বললাম না, এখন যা বলছি তাই কর, নইলে। কি আর করব, এই মেয়ের কথা এখন শুনতেই হবে। কি যে এক বিপদে ফেসে গেছি। গা থেকে গেঞ্জিটা খুলতেই রিয়া বড় বড় চোখে আমার শরীরের দিকে তাকিয়ে আছে। আমি গেঞ্জি দিয়ে শরীর ঢাকতে রাখতে বললাম, এভাবে তাকিয়ে কি দেখছো? আমি কি কোনো মেয়ে যে আমার দিকে এভাবে তাকিয়ে আসো? রিয়া আমার কথা শুনে চিমটি দিয়ে বলল, এইসব নোংরা কথা বলা বন্ধ কর। আর তুই এই সিক্স প্যাক কই থেকে বানালি? আসলেই ভাই, তুই একটা জিনিস, মেয়েরা তোর জন্য হুদাই পাগল হয় না। আমি সরাসরি বললাম, আপনি আমার সাথে প্রেম করবেন? রিয়া আমাকে ঠেলে নিচে ফেলে বলল, তোর তো সাহস কম না, আমাকে বলিস তোর সাথে প্রেম করতে? জানিস না আমার বয়ফ্রেন্ড আছে? আমি দাঁড়িয়ে বললাম, আরে মজা করলাম আপনার সাথে, এত মাইন্ড করেন কেন? এখন নিচে দাঁড়ান, আমি উপরে উঠে পেয়ারা পারছি। হুম, তাড়াতাড়ি কর। অনেকগুলো পেয়ারা পেরে মরুভূমি দিয়ে হাঁটতে লাগলাম আর পেয়ারা চিবাতে লাগলাম। হঠাৎ রিয়া আমার হাতের উপর হাত রেখে মুঠো করে বলল, সাথে করে আমাকে নিয়ে যা, এত আগে আগে যাচ্ছিস কেন? শরীরের শক্তি যতটুকু আছে ততক্ষণ তাড়াতাড়ি হাঁটতে হবে, পরে তো আর হাঁটতেই পারবো না। মনে সাহস রাখ, আর আমরা এত বড় একটা বিপদ পেরিয়ে চলে আসছি, আমি জানি আমরা বেঁচে যাব। আমি রিয়ার এসব কথা ইগনোর করে বললাম, আচ্ছা রিয়া, তোমাকে একটা কথা বলবো? রিয়া হাসি দিয়ে বলল, হুম, অবশ্যই বল, অনুমতি নেওয়ার কি আছে, এখানে তো তুই আর আমি ছাড়া কেউ নেই। না তাও নিলাম। এখন কি বলবি তাড়াতাড়ি বল। তোমার কি লাদেনের কথা আজও মনে পড়ে? হঠাৎ রিয়া দাঁড়িয়ে বলল। হঠাৎ এই প্রশ্ন কেন? আমি রিয়ার হাত ধরে টেনে সামনের দিকে নিয়ে যেতে যেতে বললাম, তুমি অনেক বড় বেঈমান জানো রিয়া। রিয়া মন খারাপ করে বলল, আমি কার সাথে কি এমন করেছি যে আমি এত বড় বেঈমান হয়ে গেছি? যে তোমাকে নিয়ে শোকের স্বপ্ন দেখছিল তাকেই তুমি মেরে ফেললে রিয়া। রিয়া একটু চুপ করে বলল, সেদিন না তুই বললি লাদেন বেঁচে আছে? যেটা শুনছো সেটা সত্যি বলছি, আরও বেঁচে আছে। কেন জানো? শুধুমাত্র তোমার জন্য। আচ্ছা, ভালোবাসা কি অপরাধ ছিল? আমি মানছি ও তো আমার সাথে একটা ভুল করেই ফেলছে, না জেনে শুনে। তাই বলে এভাবে এতগুলো বছর কষ্ট দেওয়ার কোনো মানে হয়? আর এখন আমি শুনছি তুমি নাকি সাইমনকে বিয়ে করবে। এটা যদি লাদেন এসে শুনতে পারে, আবার তো মারা যাবে। রিয়া আমাকে ধমক দিয়ে বলল, তুই চুপ কর, সব মিথ্যা কথা বানিয়ে বানিয়ে আমার সামনে বলা হচ্ছে না, আমার নিজের চোখে ওকে মরতে দেখছি। আর মানছি ওর একটু ভুল ছিল, পরে আমিও এটার জন্য অনুতপ্ত হয়েছি। এখন সব কিছু ভুলে গেছি, যেই দিন থেকে আমার চোখ ভালো হয়েছে, সব অতীত ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করেছি। এখন আমার শহরে কোনো কষ্ট নেই, যেখানে যেভাবে ইচ্ছা সেভাবে এনজয় করতে পারছি। তবে আমার একটাই আফসোস আছে, শুধু
লাদেনকে নিজের চোখে দেখতে পারলাম না, শুধু মনে মনে অনুভব করেই গেলাম। আমি মুখ ফুসকে বলে উঠলাম, খুব শীঘ্রই লাদেনের সাথে তোমার দেখা হবে। রিয়া আবার দাঁড়িয়ে আমার চোখের উপর চোখ রেখে বলল, তুই চাস না আমি একটু সুখে থাকি? যদি চাস ওর নাম বলবি না আমার সামনে। বলছি তো, আমি সব অতীত ভুলে গেছি, কিছুই মনে নেই এখন আমার। আমি মন খারাপ করে বললাম, কিছু কিছু অতীত আমাদের জীবনে এমনভাবে থেকে যায়, না পারি ভুলতে, না পারি সেটাকে মন থেকে মুছে ফেলতে, শুধু কষ্টই দিয়ে যায়। এটাকেই বলে অতীতের কষ্ট, যেটাকে মনে করলে ভিতরটা কেঁপে ওঠে। ভালোবাসা শব্দটা কি অদ্ভুত না রিয়া? কেউ ভালোবাসা পায় না, আবার কেউ ভালোবাসা চায় না। তবে আমি শুধু এটুকুই বলতে পারি, আমার কাছে ভালোবাসার উপরে কিছু নাই, তবে সেরকম খাঁটি ভালোবাসা হওয়া লাগবে। আবেগ দিয়ে চিন্তা করিস না, বিবেক দিয়ে চিন্তা কর। মনে রাখিস, আবেগ কিন্তু শুধুই বাঁশি দেয়। এটা বলে রিয়া বালুর উপর বসে বলল, আমি আর হাঁটতে পারছি না। আমরা কি সত্যি সত্যি এই মরুভূমির মাঝে মারা যাই? আমি রিয়াকে সাহস জুগিয়ে বললাম, তুমি না বলেছিলে চেষ্টা করলে উপায় হয়, তো চলো এখন। আরে তখন তো আবেগের বশে বলেছিলাম, কিন্তু কে জানতো এই পথের যে কোনো শেষ নেই। আর এত চিন্তা করো না, সব কিছুর একটা শেষ পথ থাকে, এটারও আছে, তবে আমাদের সেই পথটা খুঁজে বের করতে হবে। কিন্তু আমি যে আর হাঁটতে পারছি না। রিয়াকে টান দিয়ে আমি কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলাম। রিয়া কেমন জানে মায়াবী একটা চাউনি নিয়ে আমাকে তাকে তাকে দেখছে, আর কি যেন ভাবছে। হঠাৎ রিয়া আমার চোখে চোখ রেখে বলল, কখনো লাদেনকে কাছ থেকে নিজের চোখে দেখা হয় নাই। ওই ওদের বাসায় একটা ফটোতে দেখেছিলাম। তবে আমার এখন এমন মনে হচ্ছে তোর চেহারার সাথে ওর চেহারার প্রায় অনেকটাই মিল আছে। পার্থক্য শুধু এই জায়গায় তোর মুখে দাঁড়িয়ে আছে, ওর মুখে দাঁড়িয়ে নাই। আমি মনে মনে বললাম, আমি কি কাছ থেকেও দেখে চিনতে পারছো না? আগে তোমার মনে আমার জন্য ভালোবাসা তৈরি করি, পরে ঠিকই চিনবে। আমি রিয়ার চোখের দিকে তাকে বললাম, আমার দিকে এভাবে তাকাবে না তো। রিয়া তাও চোখ না সরে বলল, ও মা, তা কেন? না মানে তোমার চোখে কেমন যেন একটা জাদু আছে, পরে যদি আমি তোমার প্রেমে পড়ে যাই। রিয়া আমার কথা শুনে হাসতে হাসতে বলল, ইচ্ছে থাকলে চেষ্টা করে দেখতে পারিস। আমি রিয়াকে আর কিছু না বলে চুপচাপ ওকে কোলের মাঝে নিয়ে হাঁটতে লাগলাম। রিয়া আমার বুকের একটা লোম জোরে টান দিয়ে বলল, কি রে, আমার সাথে কথা বলবি না? এভাবে হঠাৎ করে কেউ টান দেয়, অনেক ব্যথা পেয়েছি। অনেক অনেক সরি। আমি সামনে দিকে এগিয়ে যেতে যেতে বললাম, থাক থাক, আর সরি বলতে হবে না। কত ইচ্ছে ছিল নিজের বউকে এভাবে কোলে নিয়ে হাঁটবো, কিন্তু তার আগে এই মেয়েকে নিয়ে হাঁটতে হচ্ছে। কি কপালটাই না আমার। রিয়া আমার কথা শুনে হাসতে হাসতে ওর চোখ দিয়ে পানি বের হচ্ছে। হঠাৎ করে হাসি বন্ধ করে আমার দিকে তাকে বলল, তোর তো দেখি অনেক ইচ্ছা আছে। আছে, তবে প্রিয়জন নাই, তাই সেগুলো প্রকাশ করা হয় না, ভেতরেই জমে আছে। আচ্ছা, এখন এসব কথা বাদ দেওয়া যাক। আর কত দূর যেতে হবে আমাদের? আমি কি বলবো, তবে হাঁটতে থাকি, দেখি সামনে কিছু পাওয়া যায় নাকি। রিয়া কান্না কান্না শুয়ে বলল, আমার বাঁচতে খুব ইচ্ছে করে, এত তাড়াতাড়ি মরতে চাই না আমি। এত সুন্দর পৃথিবী, দেখার অনেক কিছু বাকি আছে। আরে এসব কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? এসব কিছুই হবে না। অযথা মিথ্যা আশ্বাস দিস না। রিয়া তুমি যদি মন খারাপ করো, আমি কিন্তু আর এক পা সামনে যাব না। এমনি অনেক কষ্ট হচ্ছে আমার, আর তার মাঝে এসব কথা বলছো তুমি। রিয়া আমার চোখে চোখ রেখে বলল, আমি মারা যাব, এতে আমার কোনো আফসোস নেই। নিজের ভুলের কারণে নিজেই মারা যাব, এটাই স্বাভাবিক। কিন্তু আমার জন্য তুই কেন মরতে বসেছিস? এটা আমার কাছে খুব খারাপ লাগছে। আমার বেঁচে থাকার উৎস তো একমাত্র তুমি। এই রে, কি বলে ফেলেছি। রিয়া অবাক দৃষ্টিতে আমার দিকে তাকে বলল, মানে, কি বলতে চাস তুই? একবার তুই আরেকবার তুমি, যে কোনো একটা বলো। আমার যা ইচ্ছে আমি তাই বলবো। তোর কোনো সমস্যা? এখন বল, আমি তোর বেঁচে থাকার উৎস মানে? যখন দেখবো বাঁচার মতো কোনো রাস্তা নেই আমাদের কাছে, যখন নিশ্চিত হব যে আমরা কিছুক্ষণ পর মারা যাব, তখন এই কথার উত্তর তুমি পাবে যে তুমি আমার বেঁচে থাকার উৎস। আমার এখন কেমন জানি তোকে অনেকটাই সন্দেহ সন্দেহ লাগছে। আমি তোমার সাথে খারাপ কিছু করছি? রিয়া বলে উঠলো, না। তাহলে আমাকে সন্দেহ করছো কেন? আরে আমি বলতে চাইছি, থাক, আর বলতে হবে না। রিয়া আমার ঠোঁটের উপর হাত রেখে বলল, এই ঠোঁট দিয়ে।
রিয়া কিছু বলার আগে আমি চোখ গরম করে ওর দিকে তাইকে বললাম, তখন আমার কোনো মতলব ছিল না, তখন তোমাকে কিভাবে বাঁচাবো সেটাই চিন্তা ছিল আমার ভেতরে। তাই যেভাবে তোমাকে বাঁচানো যায় আমি ঠিক সেইভাবে চেষ্টা করছি। বিশ্বাস করো রিয়া, আমার ভেতরে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এত পণ্ডিতি করিস কেন? আমি তোরে কিছু বলছি। হঠাৎ করে রিয়াকে নিয়ে বালুর উপরে পড়ে গেলাম। আমি উপরে, রিয়া নিচে। নিচ থেকে রিয়া বলল, আমার উপর থেকে আগে ওঠ বলছি। আমি তাড়াতাড়ি রিয়ার উপর থেকে উঠে ওকে করে টেনে তুললাম। ও মুখ থেকে বালু থুতু দিয়ে ফেলতে ফেলতে বলল, এটা তুই কি করলি? আমাকে শেষ পর্যন্ত বালু খাইয়ে দিলি। তো আমি কি করব? আমার শরীরের শক্তি কমে আসছে, হাঁটতেও পারছি না। কোথা থেকে যে কই যাচ্ছি এর কোনো ঠিক ঠিকানা নেই, খুঁজেও পাচ্ছি না। আমরা মনে হয় আর বাঁচতে পারবো না হয়তো। যা কপালে আছে তাই হবে, এত চিন্তা করে কী লাভ? আর তাছাড়া আমি মরার জন্য তৈরি, তবে আমি যতক্ষণ বেঁচে আছি তুমি মরবে না, এটা শিওর। রিয়া আমার একটা হাত ধরে বলল, আমার জন্য তোর ভিতরে এত মায়া কেন? সত্যি করে বলতো তুই কে? এটা পরে বলবো আমি কে, আগে চলো হাঁটি, দেখি আর একটু সামনে গিয়ে কিছু পাই কিনা। রিয়া আমার কথায় পাত্তা না দিয়ে বলল, আজও কি আমরা বাঁচতে পারবো না এই মরুভূমির মাঝে? আমি কোনো কথা না বলে হাঁটতে লাগলাম। হঠাৎ করে সামনে কিছু একটা আওয়াজ শুনে দাঁড়িয়ে গেলাম। রিয়া আমার দিকে তাইকে বলল, আমি কিছু একটার আওয়াজ শুনছি, তুই শুনছুস? আমিও শুনছি, তবে এটা কোনো মানুষের আওয়াজ মনে হচ্ছে। মনের ভিতরে কেমন জানি একটা শক্তি এসেছে। রিয়াকে রেখে একটা দৌড় দিলাম সামনে যদি কোনো গ্রাম থাকে দেখার জন্য। রিয়ার পেছন থেকে চিৎকার দিয়ে বলল, আমাকে রেখে কই যাস? দাঁড়া, আমিও আসছি। আমি কিছুটা সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম আমাদের থেকে একটু দূরে একটা গ্রাম আছে। এটা দেখে মনের ভিতরে এখন খুশির বন্যা চলছে। রিয়া আমার পেছন পেছন এসে দেখলো যে সামনে একটা গ্রাম আছে। এটা দেখে খুশির চোটে রিয়া আমাকে জোরে ধরে বলল, আমরা তাহলে বেঁচে গেছি। আমি জানতাম আমরা বেঁচে যাব। এক তো আমার মনের ভিতরে খুশির বন্যা চলছে, আর এক রিয়া এসে আমাকে জড়িয়ে ধরলো। আমাকে আর পায়কে কি যে ভালো লাগছে আমার বলার বাইরে। শুধু ভদ্রতার খাতিরে আমি রিয়াকে জড়িয়ে ধরি নাই, নইলে বলবে আমিও সুযোগের দুর্বলতা নিয়েছি। আগের মতো আর কোনো ভুল করতে চাই না। রিয়াকে এমন এক জায়গায় রেখে আমার পরিচয় দেব না, ও একেবারেই চমকে যাবে। আমি একটা কাশি দিলাম। রিয়া আমাকে তাড়াতাড়ি ছেড়ে লজ্জা পেয়ে বলল, আমি আসলেই সরি, খুশিতে এমন হয়েছে। আমি নিজের খুশি ভেতরে চেপে রেখে বললাম, আরে না, আমিও বুঝেছি তুমি খুশির চোটে আমাকে জড়িয়ে ধরেছো। রিয়ার সামনে যেতে যেতে বলল, তাহলে চল গ্রামের দিকে যাই, দেখি কি আছে কপালে। চলো। কোথায় যে আমরা এখন আছি সেটাই যায় না, এটা যে কোনো গ্রাম কি জানি। রিয়াকে নিয়ে যে গ্রামের ভেতরে পা রাখবো তখন একটা পিচ্চি ছেলে আমাদের দেখে ফেললো। আমাদের দেখে গ্রামের ভেতরে দৌড়ে যাচ্ছে আর চিৎকার করে বলে বলে বেড়াচ্ছে, গ্রামের নতুন মানুষ এসেছে, তোমরা সবাই কই আছো? দেখে দাও, গ্রামের নতুন মানুষ এসেছে। রিয়া এটা দেখে ভয় পেয়ে আমার পেছনে এসে দাঁড়িয়ে বলল, এখন তাহলে আমাদের কি হবে? এই গ্রামটা আমাদের কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না। আমি ওকে সাহস জুগিয়ে বললাম, আরে আমাদের কিছুই হবে না, আর ওরা তো বাংলাতেই কথা বলছে, এত কিছু হবে না আশা করি। শুধু আমি যা বলবো তুমি তাই করবে, ঠিক আছে? ওই দেখ, সামনে দুইটা মেয়ে আসছে। সামনে তাকে দেখি সত্যি দুটা মেয়ে আসছে, তাও আবার হাতে করে ছোট ছোট হাত পাখাগুলো নিয়ে। অনেক সময় চায়না মুভিতে দেখা যায় এগুলো নাকি মারাত্মক একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। এতটাই ধারালো যে কারো গায়ে একটু লাগলে সাথে সাথে কেটে যাবে। মনে মনে চিন্তা করছি, ওরা তো দেখি চায়নাদের সব নিয়মকানুন মেনে চলে। দুইটা মেয়ে এসে আমাদের সামনে বলে উঠলো, আমাদের সাথে ভালো ভালো বলছি, চলো, আমাদের বাধ্য করো না তোমাদের উপর আঘাত করতে। আমি মেয়েটার কথার উত্তর দিয়ে বললাম, জি চলুন, আমরা তো আপনাদের জন্য অপেক্ষা করছি। ওদের পেছনে যেতে যেতে বললাম, আমাদের এখন কোথায় নিয়ে যাচ্ছেন? প্রিয় তো ভয় আমার পেছনে পেছনে চুপচাপ আসছে। বেচারার মুখে কোনো কথা নাই, তবে মেয়েগুলো আমাকে ভয় দেখে বললো, তোদের সাহস কি করে হয় আমাদের গ্রামে আসতে? এখানে আমাদের গ্রামে আসতে সবাই ভয় পায়, সেখানে তোরা কিভাবে আসলি? আরে আমরা কি এখানে আসতে চাইছি? একটা বিপদে পড়ে আসা হয়েছে। আচ্ছা এখন বলেন আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? মেয়েটা আমাদেরকে একবার তাকে বললো, রাজমাতার কাছে নিয়ে যাচ্ছি তোদের, যার কথাই এই গ্রাম চলে, যিনি এই গ্রামের প্রধান। সে নিয়ে যান, সমস্যা নেই, তবে আপনি কিন্তু খুব সুন্দর আছেন, দেখতে একদম পরীর মতো। মেয়েটা আমার কথা শুনে চোখ গরম করে আমাদেরকে তাকে বললো, যিনি এই গ্রামের প্রধান। আমাকে পিটানোর চেষ্টা করবি না, আমরা হলাম চিরকুমারী।
মনে মনে বললাম, মেয়েরাও কি আবার চিরকুমারী হয়? আমার তো বিশ্বাসই হচ্ছে না। গ্রামের অনেক মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন আমরা আজব গ্রহের কোনো প্রাণী। রিয়া আমার কানে কানে ফিসফিস করে বলল, এখন আমাদের কি হবে? আমার তো খুব ভয় করছে। আমিও মজা করে বললাম, কি আর হবে, ওরা হয়তো আমাদের মেরে ফেলবে, এটাই হবে। রিয়া আমার কান টান দিয়ে বলল, মজা করা হচ্ছে না আমার সাথে? বুঝতে পারছো যেহেতু, তো আমাকে বলছো কেন? বলছি না চুপচাপ থাকো, আমি যা বলছি তাই শোনো, তাহলে তোমারও ভালো হবে, সাথে আমারও। আমাদের সাথে থাকা দ্বিতীয় মেয়েটা বলল, এত ফিসফিস করে কি কথা বলা হচ্ছে? চুপচাপ থাকতে পারিস না? ওরে এই মেয়েটার মুখে তো এতক্ষণ কোনো কথাই ছিল না, হঠাৎ করে কথা ফুটলো কিভাবে? আমি চুপ করে থাকতে না পেরে বললাম, আচ্ছা তোমরা এই গ্রামের কি হও, আর যেখানে ছেলেরা থাকার কথা সেটা তোমরাই বা কি করছো? তো মেয়েটা বলে উঠলো, আমরা এই গ্রামের রক্ষক, এই গ্রামের সব দায়িত্ব পালন করি আমরা। আর আমাদের এই গ্রামে বেশি ছেলে নেই, তাই মেয়েরাই সব কিছু দায়িত্ব পালন করে। আমি রিয়াকে আস্তে করে বললাম, রিয়া একটা চান্স নিয়ে দেখবো, এখানে কিন্তু এত ছেলে নেই, চাইলে 3-4টা বিয়ে করতে পারবো, কি বলো তুমি? রিয়া আমার পেটের জোরে একটা ঘুষি দিয়ে বলল, মাথা থেকে এসব আজে বাজে চিন্তা দূর কর। এখন এটা চিন্তা কর, মৃত্যু থেকে কিভাবে বাঁচবো। এত চিন্তার কি আছে, ওদের রাজমাতাকে পটিয়ে ফেলবো, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোরে যে এখন কি করতে মন চাইছে আমার। সব সময় খালি মজা করিস, কখনো একটু সিরিয়াস হবি না তুই? আমি রিয়ার কথা ছেড়ে সামনের মেয়েগুলোকে বললাম, আর কত দূর যেতে হবে আমাদের, পেটে এমনি কিছু নাই। দ্বিতীয় মেয়েটা বলে উঠলো, এই তো চলে আসছি, রেডি হও তোমরা। মাথায় হাত দিয়ে চুল ঠিক করে মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, আমাকে এখন ঠিক লাগছে না? মেয়েটা একটা হাসি দিয়ে বলল, নিজের মরণ নিজে ডেকে আনিস না। এটা বলে মেয়েগুলো আমাদের রেখে ভেতরে চলে গেল। একটু পর একটা ছেলে এসে বলল, আপনাদের ভিতরে যেতে বলেতে, চলেন আমার সাথে। যেই ভিতরে যাব, পাশ থেকে একটা মেয়ে একটু জোরে বলে উঠলো, ওরা ভিতরে ঢুকছে রাজমাতা। ভিতরে গিয়ে দেখি পুরাতন যুগের রাজারা একত্রে বসে যেভাবে মিটিং সমালোচনা করতো, ঠিক ওরাও এভাবে বসে আছে। তবে এখানে মুরব্বীরা বেশি। উপরে একটা চেয়ার এখনো খালি আছে, এটা খুব হাইফাই চেয়ার, দেখে মনে হচ্ছে এটা দিয়ে মনে হয় রানী বসবেন। একটু পর একটা ইয়াং মেয়ে, পুরো আমাদের মতোই বয়স, দেখতে শুনতে ভালোই সুন্দর আছে। এই মেয়েরা এসে রানীর জায়গায় বসলো। তবে আমি সবচেয়ে বেশি যেটা তো অবাক হয়েছি, এই মেয়ের কথা নাকি গ্রামটা চলে। কিভাবে সম্ভব এত অল্প বয়সে এত কিছুর দায়িত্ব পালন করতে? রানের পাশে বসে থাকা একজন পণ্ডিত আমাদের দিকে তাকিয়ে বলল, দেখে তো মনে হচ্ছে ওরা কোনো পর্যটক, তবে উল্টো পথ দিয়ে আমাদের গ্রামে এসেছে, তাও আবার মরুভূমি দিয়ে, কিভাবে সম্ভব? রানী আমাকে উদ্দেশ্য করে বলল, তোমরা এখানে কিভাবে আসলে? আর কি বা চাও তোমরা আমাদের কাছে? সত্যি করে বলো। রিয়া তো ভয়ে কোনো কথাই বলছে না, আমার পিছনে আমার হাত ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে। তাই আমি বলে উঠলাম, দেখেন আমি সবসময় সত্যি কথা বলতে পছন্দ করি, তাই আপনাকে আমি কখনোই মিথ্যা কথা বলবো না। আসলে আমরা দুজন ঝর্ণার পানি দেখতে পাহাড়ের কাছে গিয়েছিলাম, কিন্তু আমরা এতটাই কাছে চলে যাই, পা পিছলে রিয়া ঝর্ণার পানিতে পড়ে যায়। মানে রিয়াকে দেখে বললাম, ওকে বাঁচাতে আমিও নিচে লাফ দিই, তারপর ভেসে ভেসে আবার আরেকটা পাহাড়ের কাছে চলে আসি। আর এসে দেখি আশেপাশে কিছুই নেই, চারদিকে শুধু বালু আর বালু। তাই বাঁচার জন্য এই পথে রওনা দেই। আমরা জানতাম না এখানে একটা গ্রাম আছে। আমার কথা বাদ দেন, যদি মারতে চান আমাকে মেরে ফেলতে পারেন, তবে এই মেয়েটাকে মারবেন না। ও আমার সব কিছু, যা সত্যি ছিল আমি সব বলে দিয়েছি, বাকিটা আপনার সিদ্ধান্ত। তবে আমরা শুধু বাঁচতে এখানে আসছি, এর বেশি কিছু না। রাজমাতা কি জানি কি একটা চিন্তা করে পণ্ডিতকে বললো, ওরা যা বলছে তা কি ঠিক আছে নাকি? দুজন পণ্ডিত আমাদের কাছে এসে কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থেকে বলল, জি রাজমাতা, ওরা যা বলছে তাই সত্যি, ওরা বিপদে পড়েই এখানে আসছে। রাজমাতা আমাকে উদ্দেশ্য করে বলল, মেয়েটা তোমার কি হয়? আমি কোনো কিছু চিন্তা না করে বললাম, জি ও আমার স্ত্রী হয়, আমার বেঁচে থাকা উৎস একমাত্র ও, এজন্যই তো ওকে বাঁচাতে আমি নিচে লাফ দিয়েছি। রিয়া তো আমার কথা শুনে মনে হয় আকাশ থেকে পড়লো, তবে ওকে আমি আগেই বুঝিয়ে এনেছি আমি যা বলবো তাই যেন শুনে, এজন্য চুপচাপ আছে, নইলে এতক্ষণে আমার 12টা বাজিয়ে ছাড়তো। হঠাৎ করে পাশ থেকে এক মুরব্বী বলে উঠলো, রাজমাতা, ওদের কথায় বিশ্বাস করবেন না। আজকালকার ছেলেমেয়েরা যখনই ধরা পড়ে তখনই এই কথা বলে, বিপদ থেকে বাঁচার জন্য। আমি মনে মনে চিন্তা করলাম, এই শালা তো আমাকে এখন ফাঁসি দেবে। সব কিছুর মাঝে মনে হচ্ছে পানি দিয়ে দিল। আমি এবার তাড়াতাড়ি বলে উঠলাম, রাজমাতা আপনি বিশ্বাস করুন, অযথা কার জন্য নিজের জীবন দেওয়ার কোনো দরকার আছে? পাহাড়ের এত উঁচু থেকে কেনই বা লাফ দিয়ে মরবো?
এই কথা বলেই রানীর চোখে আমার চোখ পড়তে উনি চোখ সরিয়ে নিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, তোমার কথাই বিশ্বাস করলাম, তবে তোমাদের এখন থেকে চলে যেতে হবে। জি অবশ্যই চলে যাব, তবে আপনাদের গ্রামে যেহেতু আসছি 1-2 দিন একটু গ্রামটা ঘুরে দেখি, তারপর না হয় গেলাম। রিয়া আমার হাতে চিমটি দিয়ে বলল, কি বলছো এসব তুমি? ওদের বলো আমাদের শহরের রাস্তা দেখিয়ে দিতে। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব যেতে পারবো ততই আমাদের জন্য ভালো হবে। যে আমি কিছু বলতে যাব তখন এই রানী বলে উঠল, তোমার বউ কি বলে? জি ও নাকি আপনাদের অনেক ভয় পায়, তাই চলে যেতে বলছে। রানী চেয়ার ছেড়ে আমাদের কাছে আসতে আসতে বলল, আগে আমার বাবার কথায় এই গ্রাম চলতো, এখন উনি মারা গেছেন, তাই ওনার জায়গা আমার নিতে হয়েছে। এটা একটা ছোট গ্রাম, এখানের মানুষগুলো খুবই ভালো। তুমি চাইলে বিশ্বাস করতে পারো, আমরা বাইরের লোকদের এজন্য ভয় পাই, যদি কোনো ক্ষতি করে ফেলে আমাদের। রিয়াকে উদ্দেশ্য করে বলল, 1-2 দিন থাক এখানে, দেখে যাও আমাদের গ্রামটা কেমন। পরে যদি ভয় লাগে আমাকে বলবে, কেমন? আর তোমরা মনে হয় শহরের ছেলে মেয়ে। রিয়া এবার ভয় কাটিয়ে আমার আগে বলে উঠল, জি রাজমাতা, আমরা শহরের ছেলে মেয়ে, তবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। রানী মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আমাকে রাজমাতা বলতে হবে না, এটা শুধু আমাদের গ্রামের মানুষ বলে, কারণ ওরা আমাকে অনেক সম্মান করে। তোমরা চাইলে আমার নাম ধরে ডাকতে পারো, আমার নাম তামান্না। আমি মাথা নিচু করে বললাম, আরে না, এটা কখনো হতে পারে না। আপনি এত বড় একজন সম্মানী মানুষ, আপনি কিভাবে নাম ধরে রাখবো? তবে আপনি কিন্তু অনেক ভালো। রাজমাতা একটা হাসি দিয়ে বলল, তোমার বউ অনেক সুন্দর আছে, একদম পারফেক্ট জুটি তোমাদের। এটা বলতে রিয়া আমার দিকে তাকিয়ে দেখলো আমি কি বলি। আমি চোখে ইশারা করে বললাম, যা বলছি তাই করো, নইলে সব খেলা এখানেই খতম করে দিতে হবে। রিয়া আমার কথা মতো একটা মিথ্যা হাসিতে বলে উঠলো, ধন্যবাদ আপনাকে আমাদের প্রশংসা করার জন্য। রানী কাকে জানি ডেকে বলে উঠলো, ওদের নিয়ে আগে খাইয়ে আন, পরে ওদের রুমটা দেখিয়ে দাও। আজকে এমনিই বেলা শেষ হয়ে গেছে, কালকে গ্রামটা ঘুরে দেখবে কেমন। রানীর কথায় আমি বলে উঠলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আজকে 2 দিন ধরে কিছুই খাই নাই, কিভাবে যে বেঁচে আছি সেটাই জানি না। তবে এতে আমার কোনো আফসোস ছিল না। আমার বউয়ের জন্য খুব খারাপ লাগে, দেখছেন ওর মুখটা কেমন যেন শুকিয়ে গেছে। আমার এখন রিয়াকে বউ বলতে বেশ ভালোই লাগছে। আহা, রিয়া আমার বউ, ভাবতে যেন মনের ভেতরে খুশির জোয়ার চলছে। রানী এবার হতাশ হয়ে বলল, তোমরা 2 দিন ধরে না খেয়ে আছো, এখন তাড়াতাড়ি গিয়ে আগে খেয়ে নাও। যে মেয়েগুলো আমাদের নিয়ে এখানে আসছিল এর মাঝে প্রথম মেয়েটা এসে বলল, আমার সাথে চলুন। রানী আমাকে আর রিয়াকে বিদায় জানিয়ে বলল, এখন তোমরা যাও, গিয়ে বিশ্রাম করো, যদি কোনো দরকার হয় আমাকে বলবে। বাইরে যেতে যেতে মেয়েটাকে বললাম, তুমি না বলেছিলে আমাদের মেরে ফেলবে? আপনাদের দেখে রানীর দয়া হয়েছে, তাই হয়তো মাফ করে দিয়েছে। পাশ থেকে রিয়া বলল, তোমার নাম কি? আমার নাম পরে শুনবেন, আগে চলেন আপনাদের খাইয়ে আনি। খাবারের কথা শুনে জিহ্বায় জল এসে গেল। খুশি মনে বললাম, কি কি খাওয়াবে আমাদের? রিয়া আমাকে গোতা দিয়ে বলল, এসব কথা কেন বলছো? হুম, লজ্জা করে না? ওরা যা খাওয়াবে আমাদের, তাই তো আমাদের খেতে হবে। মেয়েটা আমাদের মধ্যে সমালোচনা দেখে বলল, আপনারা শহর এলাকার মানুষ, তাই শহরের খাবারেই পাবেন এখানে, এত চিন্তা করতে হবে না। আমাদের নিয়ে একটা হোটেলে যাওয়া হলো। মেয়েটা খাবার অর্ডার করতেই আমি বললাম, আমরা কিন্তু সব বাঁশের কাঠি দিয়ে খাবার খেতে পারি না, হাত দিয়ে আমরা খাই, তাই সেই ব্যবস্থাও করে দিতে হবে। এই কথাটার জন্য বললাম, আশেপাশে সবাই এভাবে 2টা কাঠের সাহায্যে খাবার খাচ্ছে, বুঝি না এভাবে যে কি করে খায়। রিয়া আমার সাথে তাল মিলিয়ে বলল, হুম, আমিও এভাবে খেতে পারবো না। আর এটা কি আপনাদের ঐতিহ্য নাকি? এভাবে কেউ খাবার খায়? মেয়েটা আমাদের কথা শুনে উঠে ভেতরে গিয়ে কি জানি বলে এসে আমাদের কাছে এসে বলল, হুম, সব হয়ে গেছে, আপনারা যেভাবে চান সেইভাবে ওরা খাবার দেবে। একটু পর আমাদের খাবার চলে এলো। কি সুস্বাদু খাবার! খেতে খেতে আমি বললাম, আচ্ছা তোমার নামটা কি বলো তো? জি, আমার নাম লাইলি। রিয়া ওর নাম শুনে খাবার খাওয়া বন্ধ করে বলল, তাহলে অবশ্যই তোমার মজনু আছে, তুমি না বললে হে তুমি নাকি চিরকুমারী। মেয়েটা শুধু পারছে না আমাদের উপর রাগ মেটাতে,
আমি ওকে একটু শান্ত করে বললাম, এতটা রেগে যেও না, ওই এমনি একটু মজা করলো। খাবার শেষে আমাদের একটা রুম দেখিয়ে দিল আর লাইলি চলে যাওয়ার আগে বলল, যদি কোনো দরকার পড়ে ওই পাশের রুমে আমি থাকি, বলবেন কেমন? এটা বলে লাইলি চলে গেল। রুমের ভেতরে গিয়ে রিয়া দরজা বন্ধ করে আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো। আমি ওকে থামানোর জন্য জোরে ধরে বললাম, আমাকে এভাবে মারছো কেন? রিয়া আমার হাতে কামড় দিয়ে বলল, আমাকে ছাড় বলছি। ছাড়লে মারবে না তো আবার? না, আগে ছাড়। রিয়াকে ছাড়তে আবার আমাকে মারা শুরু করলো। আমি রেগে বিছানার উপরে বসে বললাম, যত খুশি মারো, আমি তো আমাদের নিজেকে বাঁচানোর জন্য তোমাকে স্ত্রী বানাইছি। নইলে ওরা কি বিশ্বাস করতো যে একটা মেয়ের জন্য হুদাই আমি জীবন দেবো? রিয়া আমাকে মারা বন্ধ করে বলল, তোর কথা ঠিকই আছে, তবে পরের বার কোনো নাটক করলে আমার থেকে অনুমতি নিয়ে করবি, কেমন? ওটার দরজার টকটক আওয়াজ শোনা গেল। আমি উঠে গিয়ে দরজা খুলতে দেখি লাইলি আমাদের জন্য পোশাক নিয়ে আসছে। বলে গেল, এগুলো রাতের জন্য দেওয়া হলো, এক পোশাক আর কতক্ষণ থাকবেন? আমি ওকে ধন্যবাদ জানিয়ে বিদায় করলাম। কিন্তু সমস্যা একটাই, রুমটা অনেকটাই ছোট, নিচে যে থাকবে সেই ব্যবস্থাও নাই। আবার ওয়াশরুম এমনভাবে তৈরি করছে আমরা রৌদ্রের মাঝে হাঁটলে যেমন একটা ছায়া দেখা যায়, এটাও ঠিক এমনভাবে তৈরি করছে বাইরে থেকে ছায়ার মতো সব কিছু দেখা যায়। ওরা মনে করছে আমরা সত্যি সত্যি স্বামী স্ত্রী, কিন্তু ওরা তো আর জানে না যে আমরা স্বামী স্ত্রীর নামে অভিনয় করছি। রিয়া আমার হাত রিয়া আমার হাত থেকে কাপড়গুলো নিয়ে বলল, চোখগুলো বেঁধে ফেলো। আমি রিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, চোখগুলো বেঁধে ফেলবো মানে? কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি মানে তুমি বোঝো না? ছোট বাচ্চা তুমি যে দুধ খাও। ওয়াশরুমের বাহিরে থেকে সব কিছু দেখা যায়, দেখো না? আমি এখন কাপড় চেঞ্জ করব, তাই তোমার চোখ বাঁধতে হবে। বলা তো যায় না, ছেলে মানুষের মন সুযোগ পেলে কি করে বসে। এটা বলে রিয়া আমার দিকে তাকিয়ে আছে আমি কি বলি তাই শোনার জন্য। আমি তো ওর কথা শুনে দাঁড়িয়ে গেলাম। ওর দিকে আঙুল তুলে বললাম, আমাকে বিশ্বাস করো না তুমি? তাই তো, কি বললে? ছেলে মানুষের মন বলা তো যায় না, কখন কি করে বসে। তাহলে থাকো তুমি, আমি আমার পথ দেখে চলে যাচ্ছি। যে আমাকে বিশ্বাস করে না আমি তার সাথেও থাকতে চাই না। এই যে থাকো তুমি, আমি গেলাম। রিয়া চট করে আমার হাত ধরে বলল, দেখো তানজিম, আমি তোমাকে এভাবে বলতে চাইনি। আচ্ছা, চোখ বাঁধতে হবে না, ওইদিকে ফিরে চোখ কিছুক্ষণ বন্ধ রাখো, তাহলেই হবে। এটা বলো, আমি যেখানে তোমার সাথে এক রাত ছিলাম তাও আবার এত কাছে, তখন কি আমার ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য ছিল? তুমি বলো। সত্যি রিয়ার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল, এই জন্য এটা বললাম। রিয়া আমার হাত ধরে বলল, সরি, আমি এভাবে বলতে চাইনি তোমাকে। আমি জানি তুমি কতটা ভালো একটা ছেলে। আমারও তো একটা সুরক্ষার বিষয় আছে না? তুমি বলো, মেয়ে হয়ে তো আর জন্মগ্রহণ করো নাই, তাহলে বুঝতে। আমি তোমাকে বলছি আর এত কথা বলতে হবে না, যাও যা ইচ্ছা তাই করো। এই যে আমি চোখ বন্ধ করলাম। রিয়া যেতে যেতে বলল, এত রাগ করার কি আছে? আমি তো এমনি মজা করে বললাম। মনে মনে বললাম, মজা না চাই, আঘাত দিয়ে কথা বলে, আবার বলে কি আমি তো মজা করে এসব বলছি। চোখ বন্ধ করে বসে আছি। কিছুক্ষণ পর রিয়া এসে বলল, এখন চোখ খুলতে পারো। আমি চোখ খুলে দেখি টাওয়ালের মতো কি জানি পড়েছে রিয়া, তবে এই পোশাকে রিয়াকে অনেক সুন্দর লাগছে। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছো? তবে এই পোশাক আমি প্রথমবারের মতোই আজকে পরলাম, বেশ ভালোই লাগছে। চুল ঠিক করে অন্য পাশে গিয়ে রিয়া কথাটা বললো। আমি ওয়াশরুমের দিকে যেতে যেতে বললাম, আমি ভেতরে গেলাম, তোমার ইচ্ছে হলে দেখতে পারো, না হলে চোখ বন্ধ করতে পারো। রিয়া আমার দিকে একবার তাকিয়ে বলল, লজ্জা শরম কিছু কি আছে তোমার ভিতরে, নাকি সব বিক্রি করে দিয়েছো? না, এসব আমি আলু ভাজির সাথে রান্না করে খেয়ে ফেলছি। নিজের নাই লজ্জা সরম, আর আমাকে শিখাতে আসছে লজ্জা সরম আছে কিনা। রিয়া গাল লাল করে বলল, শুধু একবার ওখান থেকে বের হয়ে আয়, দেখ আমি তোর কি অবস্থা করি। আমি চুপচাপ কাপড় চেঞ্জ করে বাইরে বের হলাম। দেখি রিয়া বিছানার উপর বসে বসে উপরের দিকে এক নজরে তাকিয়ে আছে। এই যে ম্যাডাম, উপরের দিকে এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে কি দেখছেন? রিয়া আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, ওপরে এই মাটির পাত্রটা কিসের দেখছো তুমি? রিয়ার কথায় আমি উপরের দিকে তাকিয়ে দেখি সত্যি সত্যি উপরে একটা মাটির পাত্র আছে। এটা দেখে আমি রিয়াকে বললাম, কি রেখে গেছে সেটা আমাদের দেখে লাভ আছে? এমনি অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাতে হবে। রিয়া আমার কথায় পাত্তা না দিয়ে বলল, এটা কি? আমি দেখেই ছাড়বো। ওরা যে আমাদের এখানে থাকতে দিয়েছে এটাই তো অনেক বেশি।
এখানে কোনো গন্ডগোল করে আমাদের লাভ আছে? তাই বলছি এত কিছু দেখার আমাদের দরকার নেই। রিয়ার কাছে বলে বললাম। কিন্তু রিয়া মুহূর্তের মাঝে বিছানার উপর দাঁড়িয়ে বলল, এই জিনিসটা কি? এভাবে কেনই বা এখানে রেখে গেল? এটা তো আমি দেখেই ছাড়বো এর ভিতরে কি আছে। এটা বলে রিয়া মাটির পাত্রের মাঝে হাত দিয়ে বলল, এটা তো অনেক ভারী, আমাকে সাহায্য করো। আমি পারবো না, তোমার ইচ্ছে হয়েছে তুমি রাখো, আমি না এইসবের মাঝে। রিয়া রেগে আমার কাছে এসে বলল, তুই পারবি না মানে? তোর বাপ দাদা 14 গোষ্ঠী সহ পারবে, নইলে তো জানিসই কি করব। মনে মনে বললাম, এই মেয়ে যে আমাকে কি পেয়েছে কে জানে। তবে ভালোবাসার মানুষ কোনো আবদার করলে সেটা কি আর সরিয়ে দেওয়া যায় বলেন? কি আর করবো, শেষমেশ রিয়াকে সাহায্য করলাম। তবে অদ্ভুত বিষয় হলো, এটা দেখতে একদম কলসের মতো, কিন্তু সেটা মাটি। তবে উপরে মুখের দিকে ভালো করে কাগজ দিয়ে পেঁচানো আছে। রিয়া আস্তে আস্তে সেগুলো খুলতে লাগলো। আমি আর হাত ধরে বললাম, রিয়া আমরা এসব কি করছি, একবার চিন্তা করে দেখো, যদি এতে কারো কোনো অসুবিধা হয়। রিয়া আমার হাত ঝাঁকে দিয়ে ফেলে দিয়ে বলল, কি হয় না হয় সেটা পরে দেখব। এটার ভিতরে কি আছে সেটা আমি না দেখে ছাড়বো না। আমার কেমন জানি একটা আগ্রহ জেগে গেছে এটাই দেখার। আমি আর কি করব, দুই গালে হাত দিয়ে পা ভেঙে বসে বসে তাকে তাকে দেখছি রিয়া কি করে। সম্পূর্ণ কাগজটা খোলার পর আমি আর রিয়া দুজনে অবাক হয়ে গেছি। এটার ভেতরে এক ধরনের পানি আছে, তবে সেটা একদম লাল টুকটুকে। আমি এটা দেখেই বুঝি যে কি এটা কি। রিয়া যদি এই নেশা জাতীয় পানি একবার খায় তাহলে আজকে ও তো শেষ হবেই, তাতে আমিও। রিয়া মাটির পাত্র থেকে হাত দিয়ে একটু পানি সেকে বলল, ইয়াহু, আমি পেরে গেছি। এত সুস্বাদু পানি আমি জীবনেও খাই নাই। ওই মাটির কলসের সাথে লাগানো ছিল ছোট একটা গ্লাস, সেটার মাঝে রিয়া পানি ঢালতে লাগলো। আমি ওর হাত ধরে থামিয়ে বললাম, রিয়া এটা একদম ভুলেও করবে না, হতেও তো পারে এটা এক ধরনের বিষ, এটা যে নেশা জাতীয় পানি বললাম। রিয়া বলতো তাহলে তো আমার জন্য অনেক ভালোই হয়েছে। বিষ বললাম এই কারণে যেন ও সহজেই বিশ্বাস করে নেয়। কিন্তু রিয়া আমাকে অবাক করে বলল, আমাকে আর বোকা বানানো লাগবে না, আমি সব কিছু বুঝি। এটা একটা সুস্বাদু পানি যা ওরা এখানে লুকিয়ে রাখছে। ভাব একবার আমার কি কপাল, আমি সেটাকে দেখে ফেলেছি এবং এখানেই খাবো। এটা বলে রিয়া গ্লাস ঠোঁটের কাছে নিয়ে ডপ ডপ করে খেতে লাগলো। আমি মনে মনে ভয় পেতে লাগলাম, না জানি আজকে আমার কি অবস্থা হয়। ভয়ে ভয়ে ওর দিকে তাকে বললাম, খেলেই যখন তাহলে অল্প করে খাও, বেশি খাওয়ার কিন্তু শরীরের জন্য ভালো না। রিয়া আমার সামনে এক গ্লাস ধরে বলল, খাবে তুমি? আমি মুখ ফিরিয়ে নিয়ে বললাম, না তুমি খাও, তবে আজকে যে তুমি মরবে এটা আমি শিওর। আরে মরলে মরবো, তাই বলে কি এই রকম জিনিস হাতছাড়া করব? রিয়া খেতে খেতে প্রায় অনেকটাই খেয়ে বলল, এখন হয়েছে, আর খাবো না। আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি আর মনে মনে চিন্তা করছি, রিয়া এতটা পরিমাণে খেয়েছে এই পানি, এরপরেও এই মেয়ের কিছু হলো না, বিষয়টা কি। হাত দিয়ে আমি একটু সেকে থুতু দিয়ে ফেলে দিলাম। এটা তো এক নম্বর, তো কি জন্য বলে মনে পড়ছে। তবে এটা খেলে যে মারাত্মক নেশা হবে এটা আমি শিওর। আবার আগের মতো সুন্দর করে কাগজ দিয়ে পাত্রটা মুড়িয়ে আগের জায়গায় রেখে দিলাম। তবে বিছানার উপর রিয়া ঝিমটি মেরে বসে আছে, কোনো কথা বলছে না, একদম চুপ। আমি ওর দিকে তাকে দেখলাম, রিয়ার মুখটা কেমন জানি লাল হয়ে গেছে। মনে মনে বললাম, আজকে কাজ হয়েছে, এখান থেকে কি চলে যাবো নাকি থাকবো। যখন এই পানি ওর ভেতরে গিয়ে কাজ করবে তখন সব কিছু উলট পালট করে ফেলবে। আমার মনের ভেতরে ভয় আসতে লাগে। তবে একা রেখেও তো ওকে আমি যেতে পারি না, যত হোক ওকে আমি ভালোবাসি, তাই এখন ওর খেয়াল রাখা আমার কর্তব্য। আমি রিয়ার গায়ে হাত দিয়ে বললাম, রিয়া তোমার কি হয়েছে, কথা বলো না কেন? হাত ঝাঁকে দিয়ে বলল, এ রিয়া কথা বলো না কেন তুমি? প্রায় আধা ঘন্টা পর রিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। আমি ওর হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কি সুন্দর হাসি, দেখলে এই জন্য মন প্রাণ সব জুড়িয়ে যায়। রিয়া আমার কাছে এসে বুকের মাঝে হাত দিয়ে বলল, তোমার বুকের মাঝে এত পশম কেন? এই পশমকে তোমাকে অনেক হট লাগছে। বিছানার উপর থেকে লাফ দিয়ে রিয়ার থেকে অনেকটা দূরে সরে গিয়ে বললাম, আমি কতবার বলছি এসব খাবে না, এখন ঠেলা বোঝো কেমন লাগে। রিয়া পাশে পড়ে থাকা ফল কাটার চাকুটা আমার কাছে এসে আমার গলায় ধরে বলল, আমি এখন যা বলবো তাই করবি, চুপচাপ বিছানার উপর গিয়ে শুয়ে পড়। ভয়ে ভয়ে বললাম, রিয়া তুমি আমার সাথে কি করতে চাইছো? আমি বুঝতে পারছি তুমি মাতাল হয়ে গেলে, দাঁড়াও আমি বাইরে থেকে তোমার জন্য টক নিয়ে আসছি, তাহলে ঠিক হয়ে যাবে তুমি। রিয়া আমাকে উল্টা ধমক দিয়ে বলল,
এত কথা বলিস কেন? আমি যা বলছি তাই শোন, নইলে এই দিলাম টান। আরে রাখো রাখো, যাচ্ছি যাচ্ছি। ভয়ে ভয়ে বিছানার উপর গিয়ে শুয়ে পড়লাম। রিয়া কাপড় দিয়ে আমার হাত পা সব বেঁধে ফেললো। আমি এবার ওর চোখের দিকে তাকিয়ে বললাম, রিয়া তুমি আমার সাথে কি করতে চলছো? রিয়া আমাকে ছেড়ে বিছানার উপর বসে হেসে হেসে বলল, আমার শরীর কেমন কেমন জানি করছে, মনে হচ্ছে তোর দিকে আমাকে টানছে। ইস রে। আমি একটু জোরে চিৎকার দিয়ে বললাম, রিয়া এটা মোটেও তুমি করতে পারো না। দেখো তুমি এখন দিশেহারা হয়ে আসো, তোমার ভেতরে তেমন কোনো জ্ঞান শক্তি নাই রিয়া। তাই বলছে আমার হাত পা খুলে দাও প্লিজ। শেষর থেকে ওর কাপড় এক এক করে সব খুললো। আমি চোখ বন্ধ করে বললাম, এটা তুমি করতে পারো না, আমার হাত পায়ের বাঁধনগুলো খুলে দাও। শুধু এইটুকুই বললাম। পরে আর কিছু বলার সুযোগ না দিয়ে রিয়া যেটাকে ইতিহাস বলে সেটাই করলো। সকালে কারো কান্নার আওয়াজের কারণে ঘুম ভেঙে গেল। পাশে তাকে দেখি রিয়া শরীরে কম্বল পেঁচিয়ে কান্না করছে। আমি তাড়াতাড়ি বলে উঠলাম, কি হয়েছে রিয়া তোমার? হঠাৎ এইভাবে কান্না করছে কেন? ঠাস ঠাস করে রিয়া আমার গালে একটা চড় দিয়ে বলল, তুই কোনো কথা বলবি না। আমার সুযোগের দুর্বলতা নিলি না আজকে। আমি আগেই বলেছিলাম ছেলেদের আর যাই করো বিশ্বাস করো না, আর আজকে তুই সেইটার প্রমাণ করে দিলি। এখন আমি সাইমনকে কিভাবে আমার এই মুখ দেখাবো? তুই এটা আমার সাথে করতে পারলি? একবার আমার কথা চিন্তা করলি না? আমি ওকে জোরে একটা ধমক দিয়ে বললাম, তুই আমার সাথে কোনো কথা বলবি না। আমাকে বললি না আমি তো সর্বনাশ করছি না? দাঁড়া, আমার হাত পায়ের বাঁধনগুলো আগে খুলে দে। রিয়া কান্না বন্ধ করে বলল, তোমাকে এভাবে হাত পা বেঁধে রেখে গেল কে? ও সব কাজ করে এখন ভালো সাজা হচ্ছে। জোরে বললাম, আমার হাত পায়ের বাঁধনগুলো খুলে দিবি কি না? রিয়া ভয়ে ভয়ে তাই করলো। আমি উঠে কাপড় পরলাম, উপর থেকে ফোনটা নিয়ে রিয়ার হাতে দিয়ে বললাম, এখন ভালো করে দেখতো ঠিক আর সর্বনাশ করছে। আমি জানতাম রিয়া উল্টাপাল্টা কিছু করবে, এজন্য আমি আগে থেকেই ক্যামেরা চালু করে রাখছি। আর রিয়া যে আমার সাথে এরকম কিছু একটা করবে সেটা আমার কল্পনার বাইরে ছিল। হঠাৎ করে যে কিভাবে এসব হয়ে গেল আমি বুঝতেও পারি নাই। এসব হবে আগে জানলে আমি বেশ সতর্কতায় অবলম্বন করতাম। রিয়া অল্প কিছু ভিডিও দেখে ডিলিট করে দিয়ে ফোনটা আমার হাতে দিল। মাথা চুলকাতে চুলকাতে বলল, আমি আসলেই সরি। আমি বুঝতে পারি নাই এই পানি খাওয়ার পরে যে এইসব হবে। তখন আমার কেমন কেমন জানি করছিল, আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। বুঝলে কি আর এসব হতো? অসহায় সুরে কথাটা বললো রিয়া। ও তা বুঝবে কিভাবে? আমি কত করে তোমায় না করছি, কিন্তু তখন তো আমার কথা শুনলে না। আমার সব কিছু কেড়ে নিয়ে এখন আমি আমার হবু বউকে কি বলে জবাব দেবো? মনে মনে তো আমি অনেক খুশি, আমার হবু বউ তো তুমি রিয়া। রিয়া কান্না কান্না সুরে বলল, আমি সত্যি অনেক সরি। আমি জানতাম না আমি এমন কিছু করে বসবো। আমি রিয়ার কথা শুনে হাসতে লাগলাম। রিয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি হাসছো কেন? তোমার সরি কথাটা শুনে। এত বড় একটা ভুল করলে এই সামান্য একটা সরি বললেই কি সব মাফ হয়ে গেল? এবার আমি ওর কাছে গিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বললাম, সেদিন আমিও এরকম একটা ভুল করেছি, কিন্তু তখন তো তুমি আমাকে মাফ করো নাই। আমি চাইছিলাম তোমাকে বিয়ে পর্যন্ত করতে, কিন্তু তুমি কি করলে? তোমার ভাইকে বললে আমাকে মেরে ফেলতে। আজকে তুমি আমার জায়গায় দাঁড়িয়ে আছো আর আমি তোমার জায়গায়। এখন এটা চিন্তা করো, আমি কি সেদিন খুব বড় ভুল করে ফেলেছিলাম, যার কারণে এত এত বছর আমি আমার পরিবার হারা, আমার প্রিয়জন হারা। তোমার মতোই সেদিন আমারও এরকম নেশা হয়েছিল, তবে সেটা তোমার নেশা যা আমি মাথা থেকে দূর করতে পারি নাই। এত বড় একটা ভুল যার জীবনের একটা অংশ, এটা কি এই সামান্য একটা সরি বাক্যে মাফ হয়ে যাবে? যদি মাফই করা যেত তাহলে এত এত বছর আমি বা কেন শাস্তি পেলাম? কেন আমি তোমার থেকে এত দূরে ছিলাম? জবাব আছে তোমার কাছে রিয়া? আমার কথা শুনে রিয়ার হার্টবিট মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে। তোতলাতে তোতলাতে বলল, তো তো তুমি কে? কে? আমি ওর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললাম, ভালো করে তাকিয়ে দেখো তো, আমাকে চিনো নাকি? মনে পড়ে সে মানুষটাকে, একটা ভুলের কারণে যাকে তোমরা মেরে ফেলতে চাইছিলে? রিয়া আমার মুখে হাত দিয়ে ভালো করে একবার দেখলো, হাত ছেড়ে আমার থেকে অনেকটা দূরে গিয়ে বলল, লাদেন তুমি? আমি হাসিতে বললাম, আমাকে এত তাড়াতাড়ি চিনে ফেললে তুমি? আজকে তো আমি তোমার সাথে জোর করে কিছুই করতে চাই নাই, নাকি তুমি প্ল্যান করে এসব করছো আমার সাথে? রিয়া আমাকে উল্টা প্রশ্ন করলো, তুমি যে লাদেন আমার বিশ্বাস হচ্ছে না। আমার সাথে মিথ্যে কথা বলছো না তুমি? ও এখন কেন বিশ্বাস হবে? আমাকে ছেড়ে নতুন পেয়েছো না? তবে সেদিন তোমার ভাই আমাকে মারেনি, অন্য দেশে আমাকে পাচার করে দেয়, মনে করে আমি অন্য দেশে গিয়ে মারা যাব। এত সহজে আমি কিভাবে মারা যাব বলো? তোমরা আমার সাথে যে গেম খেলেছো এর হিসাব নিতে হবে না? এই বলে আমি রিয়ার দিকে এগিয়ে যেতে লাগলাম। আর রিয়া পেছনে যেতে যেতে একসময় ওর দেওয়ালে পিঠ থেকে গেল। আমি দুহাত দিয়ে ওকে আটকে চোখ গরম করে প্রশ্ন করলাম,
আমার সাথে এমন কোলে কেন রিয়া? নাকি ওই দিনের প্রতিশোধ নিলে তুমি? রিয়া মাথা নিচু করে চোখের পানি ছেড়ে বলল, আমি জানি না এটা কিভাবে হয়, আর তুমি কেনই বা আমার জীবনে আবার ফিরে এলে। কেন? যাকে ভালোবাসি তার কাছে কি ফিরে আসবো?